সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে তোমাদেরকে আমি বিজ্ঞান পড়াবো। বিজ্ঞান হচ্ছে অষ্টম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। গত ক্লাসে কিন্তু আমি অষ্টম অধ্যায়ে তোমার হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, তারপর হচ্ছে বিভিন্ন পরমাণু সমূহ ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে পড়িয়েছিলাম, ঠিক আছে? আশা করি তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা লাভ করেছো। তো আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কি করাবো এবং আজকের এই ক্লাস শেষে তোমরা কি শিখবে সেই শিকনফলটা প্রথমে আমরা একটু দেখি। চলতেছে, ক্লাস চলতেছে, আপনি ক্লাস করেন। দেখতেছেন তো? হ্যাঁ, দেখতেছে। কেমনে? আপনি সাউন্ড করেন না, আওয়াজ শুনতে তো। আপনি ক্লাস করেন। শুরু করি। শিকনফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আজকের ক্লাস শেষে তোমরা যা শিখবে আমাদের সেই শিকনফল নিয়ে বলি। আজকের শিকনফলটা হচ্ছে কি আয়ন কিভাবে সৃষ্টি হয় তোমরা ব্যাখ্যা করতে পারবে। এই তো হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাখ্যা করতে পারবে। পুরোপুরি কিন্তু ভিন্ন একটা বিষয়, এটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবে, কারণ এই দুইটা টপিক হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আমি মনে করছি সবচেয়ে টাফ, যে আয়ন কিভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করা এবং অ্যানায়ন ও ক্যাটায়ন সম্পর্কে জানা। তাহলে দেখো আমি তোমাদের প্রথমেই বলছি যে মৌলিক পদার্থের ধর্ম, আমাদের যে মৌলিক পদার্থ সমূহ রয়েছে তাদের ধর্মটা কিন্তু মূলত পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয় হয়ে থাকে, কখনো সক্রিয় হয় বা কখনো আদানযুক্ত হয়। তাহলে ইলেকট্রন বিন্যাসটা সম্পর্কে আমাদের ধারণাটা একদম ক্লিয়ার হতে হবে, কারণ মৌলিক পদার্থ সমূহের এই যে ধর্মের ভিন্নতা এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে। তার আগে আমি তোমাদের আগের ক্লাস থেকে একটু বলি যে আমরা যে আগে তোমাদের ক্লাসের মধ্যে পড়িয়েছি যে পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাস। একটা পরমাণু হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে আবর্তিত হয়ে থাকে এবং এই ইলেকট্রন বিন্যাসে তাদের যে কক্ষপথগুলো, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে কেউ কি বলতে পারবে? প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? আমি একটু দেখো তোমাদেরকে আবার বলছি, প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি থাকে সেটা কিভাবে আমরা নির্ণয় করব? একটা সূত্র ছিল, সেটা হচ্ছে কি 2n²। প্রথম কক্ষপথে 2n², সেখানের মধ্যে হচ্ছে যেহেতু এটা প্রথম কক্ষপথ n এর মান হচ্ছে 1, তাহলে 2n²=2.1², অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় কক্ষপথে যখন আমরা যাব তাহলে সেই ক্ষেত্রে n এর মান হবে কত? 2, n এর মান 2, অর্থাৎ 2n²=2.2²। তাহলে 2×4 4 × 8, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। তৃতীয় কক্ষপথে যখন আমরা যাব তখন n এর মান হবে 3, অর্থাৎ 2.3²। তাহলে কত হচ্ছে? 3 3 9, 9 × 18, অর্থাৎ আমার তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ n এর মানটা চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে শক্তি স্তরের ক্ষেত্রে কি হবে? আমার n এর মান হবে 4। এভাবে করে তোমরা প্রতিটা কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তার 2n², এই যে সূত্রটা এটা অ্যাপ্লাই তোমরা বের করে নিতে পারবে। তাহলে আমরা কি জানলাম? প্রথম কক্ষপথে থাকতে পারে 2টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে বা শক্তি স্তর থাকতে পারে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে বা শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ 18টি ইলেকট্রন। এরপরে দেখো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে আয়ন। এই আয়নটা আগে দিয়ে, তাহলে এই যে একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। তাহলে কক্ষপথে কি থাকে? পূর্ণ থাকে। এবং এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয়, অর্থাৎ
তখন সে পরমাণুটা একটা স্থিতিশীল অবস্থায় চলে যায়। আবার একটু বলছি দেখো, একটি পরমাণু, যে কোনো একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ যতটি ইলেকট্রন থাকতে পারে, যদি সে কয়টি ইলেকট্রন পূর্ণ থাকে তাহলে সেই কক্ষপথটি কি হয়, স্থিতিশীল হয় এবং সেই পরমাণুটি নিষ্ক্রিয় হয়। উদাহরণ হিসেবে আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, যেমন হিলিয়াম পরমাণু, হিলিয়াম পরমাণু যখন ইলেকট্রন বিন্যাসটা করব তখন সেই ক্ষেত্রে কি হবে, এর সর্বোচ্চ, এর প্রথম কক্ষপথে কয়টি, হিলিয়াম পরমাণুর প্রথম ইলেকট্রন সংখ্যা কত, 2। তাহলে হিলিয়াম পরমাণু যখন ইলেকট্রন বিন্যাস করব তখন এর প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ প্রথম হিলিয়াম পরমাণুর কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে। এখন দেখো, এই যে উপরে আমরা বের করলাম, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে হিলিয়াম পরমাণু কিন্তু প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তাহলে এর কক্ষপথে কি রয়েছে, পূর্ণ রয়েছে। অর্থাৎ হিলিয়াম পরমাণু তখন কক্ষপথে স্থিতিশীল অবস্থায় থাকে এবং এই ধরনের পরমাণুকে বলা হয় নিষ্ক্রিয় পরমাণু। অর্থাৎ হিলিয়াম পরমাণু এক্ষেত্রে নিষ্ক্রিয়, কারণ তার হচ্ছে কক্ষপথে যতটি ইলেকট্রন থাকা দরকার ততটি ইলেকট্রন রয়েছে। এর পরের ধাপে আমরা আসি। এখন এরকম কি প্রতিটা পরমাণুতে কি এই যে কক্ষপথ স্থিতিশীল অবস্থা থাকে, থাকে না। কখনো কি হয়, ইলেকট্রন বেশি থাকে, কখনো ইলেকট্রন কম থাকে। তাহলে এই যে ইলেকট্রন বেশি বা কম, তখন এই অবস্থায় কি হয়, এই অবস্থায় আয়নের সৃষ্টি হয়। এখন কিভাবে আয়ন সৃষ্টি হয়, এখন আমরা সেদিকে যাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো, প্রথম কক্ষপথে শক্তি কতটি ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারবে, তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারবে এবং কখন কোনো পরমাণু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে এতটুকু নিশ্চয়ই সবার বুঝে গিয়েছে। তাহলে আমি মুছে দিয়ে পরে স্টেপে যাচ্ছি, আয়ন কিভাবে সৃষ্টি হয়। এবার দেখো, যেহেতু একটি পরমাণু শেষ কক্ষপথে সর্বোচ্চ প্রয়োজনের চেয়ে যদি কখনো বেশি বা কম ইলেকট্রন থাকে, তখন কি হবে, তখন ওই পরমাণু অন্য কোনো পরমাণু থেকে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। আমরা উদাহরণ হিসাবে এখানে সোডিয়াম পরমাণুর কথা যাচ্ছি। দেখো সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 1টি ইলেকট্রন। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, সোডিয়ামের কিন্তু প্রথম শক্তি স্তর ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে থাকে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, তাও কিন্তু পূর্ণ রয়েছে। তৃতীয় শক্তি স্তরে রয়েছে 1টি ইলেকট্রন, তাহলে এটি কি স্থিতিশীল অবস্থায় রয়েছে, না। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এখন দেখো, যদি কোনো পরমাণু সর্বশেষ কোনো শক্তি স্তরে অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি বা কম থাকে, তখন সেই ক্ষেত্রে কি হবে, এবং প্রত্যেকটা পরমাণু কিন্তু স্থিতিশীল অবস্থায় যেতে চায়। সোডিয়ামও কিন্তু চাইবে একটা স্থিতিশীল অবস্থায় যেতে। এখন সোডিয়াম কি করবে, একটি ইলেকট্রনকে ত্যাগ করবে নাকি 7টি ইলেকট্রন গ্রহণ করবে? আমার মনে হয় 7টি ইলেকট্রন গ্রহণ করাটা অনেক জটিল, সেই ক্ষেত্রে কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করা অনেক সহজ। তাহলে সোডিয়াম এক্ষেত্রে কি করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তার যে দ্বিতীয় শক্তি স্তর 8, এটা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় যেতে চাইবে। তখন সেই ক্ষেত্রে কি হবে সোডিয়ামের, সবাই একটু দেখো, তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে। এরপরে আমরা জানি যে কোনো পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ, পরমাণু আধান নিরপেক্ষ। এখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার পরে সে নিরপেক্ষ অবস্থায় থাকে না, তখন সেই ক্ষেত্রে সোডিয়াম একটা আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ এই দেখতে পাচ্ছ সোডিয়ামের উপর প্লাস চিহ্ন, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, ত্যাগ করে একটা আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ তার উপরে একটা প্লাস সাইন যুক্ত হয়েছে। তাহলে এই যে আধানযুক্ত আয়ন, এই আধানযুক্ত আয়নটাকে বলা হচ্ছে, এই আধানযুক্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন। এখন আমরা আয়নটাকে বলে জানলাম আধানযুক্ত, আধানযুক্ত পরমাণুকে
আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। এখন এই যে আয়ন, আয়ন আবার দুই প্রকার, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। আয়ন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে কি ধনাত্মক আয়ন, এক ধনাত্মক আয়ন। দুই নাম্বার হচ্ছে কি ঋণাত্মক আয়ন। কি আয়ন? ঋণাত্মক আয়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো আয়ন কাকে বলা হয়ে থাকে। আমরা জানি পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ। যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থা অর্জনের চেষ্টা করে, তখন সেই পরমাণু আর আধান নিরপেক্ষ থাকে না, তখন সেটা আধান যুক্ত হয়ে যায়। এই আধান যুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। এই আয়ন হচ্ছে আবার দুই প্রকার, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। কারণ সব পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করবে তা নয়, যার যেটা সুবিধা হয়। যেমন ধরো আমাদের সোডিয়ামের সর্বোচ্চ তৃতীয় শক্তি স্তর রয়েছে একটি ইলেকট্রন। একটি ইলেকট্রন ত্যাগ করা তার জন্য সহজ স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য। এই জন্য সোডিয়াম কি করছে? একটি ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হচ্ছে। এখন এই যে আয়ন, সোডিয়ামের এই আয়নটা ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যখন কোনো আয়ন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে তখন সে আয়নকে বলা হয় ধনাত্মক আয়ন। অর্থাৎ সোডিয়াম কি আয়নে পরিণত হয়েছে? ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এবং এই ধনাত্মক আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। তাহলে আমরা এখন কিসে জানলাম? ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনেছি আয়ন কাকে বলে। আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। সে আয়ন হচ্ছে দুই প্রকার, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। এবং কখন ধনাত্মক আয়ন হয়? যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তখন সেই আয়নকে বলা হয় ধনাত্মক আয়ন, আর সেই ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে, আমরা এর পরে উদাহরণ হিসেবে আবার যাচ্ছি ফ্লোরিনের দিকে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে কি হবে। দেখো ফ্লোরিন, আমরা যখন ফ্লোরিনের কথা চিন্তা করব, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি রকম? প্রথম শক্তি স্তর থাকছে দুইটা, দ্বিতীয় শক্তি স্তর থাকছে কয়টি? 7টি ইলেকট্রন। এখন কথা হচ্ছে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন রয়েছে, এর মাধ্যমে কি ফ্লোরিন কি স্থিতিশীল অবস্থা রয়েছে? না, কারণ আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 8টি ইলেকট্রন। এখন ফ্লোরিন কি করবে? সোডিয়ামের মতো কি ইলেকট্রন ত্যাগ করবে? না, কারণ 7টি ইলেকট্রন ত্যাগ করা কিন্তু অনেক জটিল একটা কাজ, তার থেকে একটি ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ। তাহলে ফ্লোরিন কি করবে? এই যে সোডিয়াম একটা ইলেকট্রন বাদ দিচ্ছে অর্থাৎ ত্যাগ করছে, সে একটি ইলেকট্রন ফ্লোরিন গ্রহণ করবে। ফ্লোরিন কি করবে? সে একটি ইলেকট্রন গ্রহণ করলো এবং সেও কিন্তু কিসে পরিণত হবে? আয়নে পরিণত হবে। এবং কি রকম আয়ন সেটা? দেখো ফ্লোরিন কি করছে? একটি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে? আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ সে আয়নটা কি হবে? ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন? বলো, বলতে পারবে কেউ? এটা কি আয়ন হবে? ঋণাত্মক আয়ন। অর্থাৎ ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে এবং এই ঋণাত্মক আয়নটাকে কি বলা হচ্ছে? অ্যানায়ন। তাহলে আমরা কি জানলাম? ঋণাত্মক আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন। ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলা হয়। বলে দেখতে পাচ্ছ ঋণাত্মক আয়ন, এখানে কিন্তু মাইনাস সাইন রয়েছে এবং এখানে কি রয়েছে? প্লাস সাইন। তাহলে এটা হচ্ছে ধনাত্মক আয়ন। এখন দেখো বাস্তবে আমরা সব সময় কিন্তু জানি প্লাস মানে বাড়তি,
প্লাস অনেক বাড়তি, মাইনাস মানে কি বাদ দেওয়া। সেই ছোটবেলা থেকে তোমরা শিখে এসেছো সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগে কি হয়, বিয়োগ চিহ্ন থাকে, আমরা বাদ দিচ্ছি। এডিশন যোগ, যোগ চিহ্ন থাকলে কি হচ্ছে আমাদের কাছে আরো আসতেছে, কিন্তু এখানে কিন্তু ঠিক তার বিপরীত, প্লাস সাইন মানে হচ্ছে ঘাটতি। তাহলে তোমাদের মনে থাকবে আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দ্বারা বিপরীতটা বোঝানো হচ্ছে, অর্থাৎ প্লাস মানে বোঝানো হচ্ছে ঘাটতি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, কমে যাচ্ছে। তাহলে সোডিয়ামের মাথার উপর কি সাইন রয়েছে, প্লাস, ধনাত্মক আয়ন। বুঝা গিয়েছে? ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তার কিন্তু ইলেকট্রনের পরিমাণটা বাড়ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস। তাহলে মাইনাস মানে হচ্ছে বাড়তি, প্লাস অর্থ হচ্ছে ঘাটতি, মনে থাকবে? তাহলে আমরা এখন কি জানলাম, আয়ন কাকে বলে জানলাম, ধনাত্মক আয়ন সম্বন্ধে জানলাম, ঋণাত্মক আয়ন সম্বন্ধে জানলাম, অ্যানায়ন ও ক্যাটায়ন সম্বন্ধে জানলাম। এর পরের স্টেপে আমরা যাই, এই অ্যানায়ন ও ক্যাটায়নে পরিণত হওয়ার পরের ধাপে তারা কি করছে দেখো। আমরা রাখতেছি, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে, ধনাত্মক আয়নে, অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম হচ্ছে কি, ক্যাটায়ন। তাহলে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, আয়ন, এবং সেই আয়নটা হচ্ছে কি, ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নকে কি বলা হয়, অ্যানায়ন। আমরা এবার চুম্বকের ক্ষেত্রে একটু আসি। চুম্বকের মধ্যে কি হয়, উত্তর মেরু দক্ষিণ মেরু একটা আরেকটাকে আকর্ষণ করে, এবং এক্ষেত্রে কি হচ্ছে, প্লাস মাইনাস একটা আরেকটার বিপরীত, বিপরীত যখন হবে কি হবে, তারা পরস্পরকে আকর্ষণ করবে, কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তোমার এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নের সৃষ্টি হয়েছে, এবং এই যে দুইটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রন বর্জন বা গ্রহণটা হলো এবং আয়ন সৃষ্টি হলো, তাহলে এরা কি হবে, একে অন্যের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, কারণ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, চৌম্বকের মতো, বুঝা গিয়েছে? উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো এরা পরস্পরকে আকর্ষণ করবে, এবং আকর্ষণ করে কি হবে, একে অপরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হবে, এবং এই দুইটি ভিন্ন মৌলের পরমাণু থেকে একটা যৌগ গঠন হবে, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড। কিভাবে হচ্ছে দেখো, আমরা একটু উপরে দেখো, সোডিয়াম এবং ফ্লোরিন দুইটা মিলে কি হচ্ছে, সোডিয়াম প্লাস ফ্লোরিন, এই দুইটা একে অপরকে আকর্ষণ করে তাদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়, এবং এই বন্ধনের ফলে এই দুইটি ভিন্ন মৌলের পরমাণু মিলে একটা কি করে, একটা যৌগ তৈরি করে। সেই যৌগটা কি হবে, যেখানে আছে সোডিয়াম প্লাস, তারপরে হচ্ছে ফ্লোরিন মাইনাস, ঠিক আছে? এই দুইটা মৌলে এই যৌগটা তৈরি হলো, আমরা এটাকে এভাবে লিখি, অর্থাৎ উপরে চিহ্নটা না দিলেও চলবে, সোডিয়াম ফ্লোরাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। এই যে আমাদের আয়ন কিভাবে সৃষ্টি, আয়ন সৃষ্টি হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে, ঠিক আছে? যখন ইলেকট্রন ত্যাগ হচ্ছে তখন কি আয়ন তৈরি হচ্ছে, আর যখন ইলেকট্রন গ্রহণ হচ্ছে তখন কোন ধরনের আয়ন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা সবাই বুঝেছো, সবাই বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি তিনটা প্রশ্ন করি, বলতে পারবে? আচ্ছা দেখি, বলো তো, আয়ন কাকে বলে? বলতে পারবে? আয়ন কাকে বলে? আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে, ঠিক আছে? আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। আয়ন কয় প্রকার বলো তো? আয়ন কয় প্রকার? দেখি মিম বলো, আয়ন কয় প্রকার? আয়ন হচ্ছে দুই প্রকার, আয়ন দুই প্রকার। গুড। কি কি বলতে পারবে? দেখি, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। ভেরি গুড, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। ক্যাটায়ন কাকে বলা হয়ে থাকে, কে বলতে পারবে? ক্যাটায়ন, ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ধনাত্মক আধানযুক্ত পরমাণু, অর্থাৎ ওই ধনাত্মক আয়নকে কি বলা হয়?
ক্যাটায়ন। ধনাত্মক আয়নকে কি বলে? বলো, দীপা দাস বলো, ধনাত্মক আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। ভেরি গুড। আর ঋণাত্মক আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। অ্যানায়ন। ঋণাত্মক আয়নকে কি বলা হয়? অ্যানায়ন বলা হয়। সবাই কি বুঝেছো? অ্যানায়ন। বলে অ্যানায়ন কাকে বলে? কারো কোনো সমস্যা রয়েছে? জি ম্যাম। কারো কোনো সমস্যা? এই যে আমরা পুরো বিষয়টা আজকে আলোচনা করলাম, এখানে কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে? কারো কোনো প্রশ্ন রয়েছে? দীপা দাস, কোনো সমস্যা? প্রিমো বলো, কোনো সমস্যা রয়েছে? তোমরা রেসপন্স করো। না ম্যাম। হ্যাঁ, এই তো ভেরি গুড। তাহলে আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা ভালো মতোই পড়ে বুঝতে পেরেছো। আয়ন কিভাবে সৃষ্টি হয়, ধনাত্মক আয়ন কাকে বলে, ঋণাত্মক আয়ন কাকে বলে, ক্যাটায়ন ও আনায়ন বলতে কি বুঝো, এবং এই ক্যাটায়ন ও আনায়ন সৃষ্টি হওয়ার পরে কি হয়, একে অপরকে আকর্ষণ করে একটা বন্ধনের সৃষ্টি হয়। ঠিক আছে, এভাবে কিন্তু বিভিন্ন যৌগগুলো তৈরি হচ্ছে, এবং যারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যেমন উদাহরণ হিসেবে আমরা হিলিয়ামের কথা বলেছি, এরকম অনেকগুলো পরমাণু রয়েছে, মৌল রয়েছে, যাদেরকে বলা হয় কি, নিষ্ক্রিয় মৌল। তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং এভাবে কিন্তু বিভিন্ন বিক্রিয়াগুলো সংঘটিত হয় এবং যৌগ গঠিত হয়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম অধ্যায়ের পরমাণুর গঠন চ্যাপ্টার শেষ হয়েছে। ঠিক আছে, আমি এখন তোমাদের কিছু এসডব্লিউ দেব। সবাই একটু ডায়েরিতে লিখে নাও। সবাই ডায়েরি লিখে নাও। দেখো বাড়ির কাজ হচ্ছে। দেখতে পারো। দেখো বাড়ির কাজ তোমাদের 64 পৃষ্ঠা। সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন সবাই ভালো মতো করে পড়বে, এবং এই অনুশীলনী সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য যথেষ্ট না, এগুলো পড়বে। পাশাপাশি এই যে আমরা পুরো চ্যাপ্টারটা পড়েছি, ভালো মতো করে পুরো চ্যাপ্টারে যা জানার দরকার ভালো মতো করে জানবে, কারণ পরীক্ষার সময় কিন্তু অনুশীলনী থেকে তোমার সৃজনশীল হয় না, তোমাদের বইয়ের ভিতর থেকে অনুশীলনী থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন টিচার তৈরি করে দেবে, যাতে তোমরা ওই প্রশ্নগুলো উত্তর দিতে পারো। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর সবাই বাসায় বসে ভালো মতো পড়বে। পরমাণুর গঠন চ্যাপ্টারটা কিন্তু খুব মজার একটা চ্যাপ্টার, ঠিক বলেছি? বুঝতে পারলে অনেক সহজ, আর না বুঝলে কঠিন মনে হবে। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের কাছে পরমাণুর গঠনটা অনেক সহজ হয়ে গিয়েছে। সবাই ভালো মতো করে সৃজনশীল প্রশ্ন এবং এখানে যে নৈবেত্তিক প্রশ্নগুলো রয়েছে, তোমাদের বলি নৈবেত্তিক প্রশ্ন কিভাবে পড়বে। ভিতরের এই যে আমরা পড়াটা পড়লাম, এখানের মধ্যে যে জিনিসগুলো একটু মনে রাখতে সমস্যা, ওগুলো রিডিং পড়ে পড়ে কি করবে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। পরীক্ষার আগে দিয়ে পুরো চ্যাপ্টার উল্টিয়ে ওই কঠিন বিষয়গুলো দেখে গেলে তোমার নৈবেত্তিকের অনুশীলন হয়ে যাবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে সবাই এই যে বাড়ির কাজ তোমার ডায়েরি মেনটেন করবে, ক্লাসে না আসলে আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে, তোমরা শ্রেণীকক্ষে ঠিক যেভাবে ডায়েরি মেনটেন করতে এখনো করবে, প্রতিদিন তোমাদের এই বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখবে, বাড়ির কাজ, টিচার কি পড়াচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং বাসায় বসে পড়ালেখা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।